বাড়ি ফেরার পথে গাড়িতে একটাও কথা বলল না ঐন্দ্রিলা। চুপ করে বসে জানালার দিকে তাকিয়ে রইল। ঐন্দ্রিলাকে দেখেই রুদ্র বুঝতে পারল ফিরে গিয়েই তুমুল অশান্তি করবে আজ ঐন্দ্রিলা। রুদ্র সেটা কি করে হ্যান্ডেল করবে সেটাই ভাবছে এখন। চাঁদনি ইস্যুতে ঐন্দ্রিলা ফেরোসাস হয়ে যায়, কোনো কিছু মানে না, পাগলের মতো লাফালাফি করতে থাকে। 15 বছর বয়স আহানের। ঠিক কোন ইস্যুতে ঝগড়া চলছে বাবা আর মায়ের সেটা এখন ভালো বুঝতে পারে সে। বাবাকে চূড়ান্ত খারাপ ভাষায় নানান রকম শব্দে আহত করছে মা, আর সেটা চাঁদনি ঘোষের জন্য। এটাও জানে আহান, কারণ ঐন্দ্রিলা কথা বলার সময় খুব খারাপভাবে চাঁদনির নাম উচ্চারণ করে। শুনতে খারাপ লাগলেও সেই মুহূর্তে তেমন একটা প্রতিবাদ করতে পারে না রুদ্র, কারণ কথায় কথা বাড়ে। তাদের ফ্ল্যাটের কথা পাশের ফ্ল্যাটে শোনা যাচ্ছেই, এ ব্যাপারে নিশ্চিত থাকে রুদ্র। ঐন্দ্রিলা এতটাই চিৎকার করে কথা বলে লজ্জা করে রুদ্রর, কিন্তু পাগলের মতো লাফাতে থাকে ঐন্দ্রিলা, তাই তাকে থামানোর কোনো উপায় সেই মুহূর্তে পাওয়া যায় না। আজ ঠিক সেই রকমই একটা সিচুয়েশন তৈরি হবে বুঝতে পারছে রুদ্র। চোখের সামনে আহানের মুখটা ভেসে উঠল। আহান কি জানে, কতটা জানে, কিভাবে? ইচ্ছে থাকলেও এটা নিয়ে আহানের সঙ্গে কখনো সরাসরি কথা বলতে সাহস পায়নি রুদ্র। রুদ্রর বন্ধু শতদলের আজ অ্যানিভার্সারি পার্টি ছিল, সেখানে চাঁদনিও এসেছিল। রুদ্র একবারের জন্য বুঝতে পারেনি ঐন্দ্রিলা তাকে ফলো করছে। চাঁদনিকে ব্যালকনিতে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার একেবারে পাশে গিয়ে দাঁড়িয়েছিল রুদ্র। টুকটাক খুব সাধারণই কথা হচ্ছিল তাদের মধ্যে। ঠিক সেই সময় ব্যালকনিতে এসে ঘোষণা করার মতো করে সিদ্ধান্ত দিল ঐন্দ্রিলা যে সে এখনই বাড়ি চলে যাবে, তার শরীর খারাপ লাগছে। রুদ্র আর চাঁদনি দুজনেই বুঝতে পেরেছিল তাদের ব্যালকনিতে পাশাপাশি দাঁড়ানো নিয়েই আপত্তি, আর তার থেকেই বাড়ি চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছে ঐন্দ্রিলা। শুরুতে রুদ্র রাগ হয়েছিল খুব, বন্ধুবান্ধবদের কাছে অসম্মানিত লাগছিল নিজেকে। ঐন্দ্রিলাকে সন্দেহবাতিক পাগল মনে হয় মাঝে মাঝে, কিন্তু কিছু করার নেই। সঙ্গে 15 বছরের ছেলে রয়েছে যে। শতদলের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল রুদ্র। এবার একটু পাঠকের কাছে রুদ্র আর চাঁদনির সম্পর্কটা বিশ্লেষণ করে দিই। চাঁদনি আর রুদ্র, এদের কলেজের প্রেম জনপ্রিয় ছিল। রুদ্রর মধ্যবিত্ত মানসিকতা আর ধনী চাঁদনির বাবার জেদ, এই দুটোরই তীব্রতা ছিল অনেক, তাই হয়তো কলেজ শেষে যে যার পথে হেঁটে চলে গিয়েছিল। চাঁদনির বিয়ে হয়েছিল মুম্বাইতে। দীর্ঘ অনেকগুলো বছর কলকাতা ছাড়া চাঁদনি। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের থেকে বিস্তর দূরত্বে। বছর 3 হলো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে চাঁদনির স্বামী। তারপরেই আবার কলকাতায় ফিরে আসে চাঁদনি। চাঁদনির একমাত্র মেয়ে পড়াশোনার সুবাদে আপাতত ব্যাঙ্গালোরে থাকে। কলকাতায় চাঁদনি একা থাকে। ফিরে এসেই একাকিত্ব কাটাতে কলেজের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে চাঁদনি। তারপর থেকেই আবার যোগাযোগ শুরু হয় রুদ্রর সঙ্গে। রুদ্র আর চাঁদনি এখন দুজনেই পরিণত। কলেজ লাইফে তাদের বন্ধুত্ব ছিল ঘনিষ্ঠতার পর্যায়ে। তারা জানতো তারা প্রেমিক প্রেমিকা। তাদের ওয়েথ লেন্থ ম্যাচ করত। ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারত তারা। খাবার হোক বা সিনেমা, দুজনের পছন্দেই এক ছিল। শতদল কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছিল চাঁদনিকে। সেখান থেকেই রুদ্র নাম্বার নিয়ে চাঁদনিই প্রথম ফোন করে রুদ্রকে। বহু বছর পর হঠাৎই চাঁদনির ফোন পেয়ে ভালো লেগেছিল রুদ্রর। সেদিন ফোনে অনেকক্ষণ কথা হয়েছিল চাঁদনির সঙ্গে। পুরনো বন্ধু ফিরে পাওয়ার আনন্দে আনন্দিত ছিল রুদ্র, তাই হয়তো কিছুটা সেলিব্রেশনের মুডেই কথাটা শেয়ার করেছিল ঐন্দ্রিলার সঙ্গে। সেদিন ঐন্দ্রিলার মুখ গম্ভীর হয়ে গিয়েছিল এটা শুনে। কোনো মতামত দেয়নি, কিন্তু মনের খুশি এতটাই বেশি ছিল যে ঐন্দ্রিলার এক্সপ্রেশন লক্ষ্য করেনি রুদ্র। এরপরে একদিন চাঁদনি রুদ্রকে তার বাড়িতে ডাকলো কফি খাওয়ার জন্য। অফিস থেকে বেরোনোর পথে ঐন্দ্রিলার বাড়িতে গেল রুদ্র, কফির সঙ্গে সন্ধেবেলার স্ন্যাক্স। সেদিন বাড়ি ফিরতে দেরি হলো 2 ঘন্টা। বাড়ি ফিরতে ফিরতে রুদ্র বুঝতে পারল চাঁদনির প্রতি তার ফিলিংস ঠিক আগের মতোই যেন নিঃশব্দে ফিরে আসছে। মনের মধ্যে এক অদ্ভুত ফুরফুরে ভাব, এক অদ্ভুত ভালো লাগা, যেটা বহু বছর মিসিং ছিল।
যার কোনো ব্যাখ্যা হয় না, শুধু ফিলিংস হয়। সেদিন অনেকটা রাস্তা হেঁটে এসেও এতটুকু টায়ার্ড হয়নি রুদ্র। বাড়িতে ফিরে মনে হলো ব্যাপারটা ঐন্দ্রিলাকে জানিয়ে রাখা ভালো। ঐন্দ্রিলাকে গোপন করে কোনো কিছু করতে তার ইচ্ছে করে না। তাছাড়া কারোর বাড়িতে কফি খেতে যাওয়াটা খুব মামুলি আর সাধারণ ব্যাপার। ঐন্দ্রিলাকে সেইভাবেই বলবে ঘটনাটা। তাছাড়া অতীতের ঘটনা নিজের স্ত্রীকে জানিয়ে রাখাটা একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়। ঘটনাটা তো খুবই মামুলি। অতীতে রুদ্রর সঙ্গে একটা সম্পর্ক ছিল চাঁদনির, এখন কিছুই নেই, জলের মতন শুদ্ধ একটা বন্ধুত্ব। এটুকুই ঐন্দ্রিলাকে বলল রুদ্র। ঐন্দ্রিলার অভিব্যক্তি দেখে বুঝতে পারল না বললেই ভালো ছিল। এই ঘটনার পর থেকেই ঐন্দ্রিলার পাগলামি শুরু হয়ে গেল। এটা ঠিক যে চাঁদনি আর রুদ্র দুজনের দিকে আকর্ষিত হচ্ছিল তীব্রভাবে। কেউ কাউকে কন্ট্রোল করতে পারছিল না। দুজনে মুখোমুখি বসে কফি খেলেও সেদিন মনের ভেতরে তীব্রতা দুজনেই অনুভব করছিল সমান সমান। ৪৫ বছরের রুদ্র চ্যাটার্জি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেমিক হিসেবে আবিষ্কার করেছিল সেদিন। মনে হয়েছিল এক ঝটকায় বয়স কমে গেছে অনেক। যদিও চাঁদনির সঙ্গে নতুন করে কোনো ঘনিষ্ঠতার কথা বলতে পারেনি রুদ্র, বা পুরনো প্রসঙ্গ টেনে কথাও বলতে পারেনি, শুধু ভালো লাগাটাকে অনুভব করেছিল। এদিকে বাড়িতে ঐন্দ্রিলার অশান্তি শুরু হয়ে গেল। তারপর থেকেই ঐন্দ্রিলার কাছে সব কিছু গোপন করতে শুরু করলো রুদ্র। বাড়িতে চুপচাপ থাকতে শুরু করলো। মাঝে মাঝে অফিস থেকে বেরিয়ে চাঁদনির সঙ্গে দেখা করতে শুরু করলো। রুদ্র কিছু না বললেও ঐন্দ্রিলার সন্দেহ ক্রমশ বেড়ে চলল। ইদানিং রুদ্র অফিস থেকে দেরি করে ফেরে, ডিনার করেই শুয়ে পড়ে, রাত অবধি বই পড়ে। এই যুক্তিতে বাইরের স্টাডি রুমে একা শোয়া আরম্ভ করেছে। কোনো প্রমাণ নেই, তাও নানা রকম ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকম কদর্য ইঙ্গিতে কথা শোনাতে ছাড়েনি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার জায়গায় ঐন্দ্রিলা একেবারে সঠিক। রুদ্র জানে যে যে কোনো স্ত্রী এটাই করবে, কিন্তু ইদানিং ঐন্দ্রিলাকে অসহ্য লাগছিল রুদ্রর। কোনো যুক্তিতে, কোনো নীতিতে, কোনো আদর্শই, কোনো কিছুতেই নিজেকে বোঝাতে পারছিল না। ঠিক এই পরিস্থিতিতেই শতদলের অ্যানিভার্সারির অনুষ্ঠানটা এলো। ব্যালকনিতে চাঁদনির পাশে দাঁড়িয়ে রুদ্র শুধু তাকে বলেছিল, আজ তোমাকে সুন্দর লাগছে দেখতে। রুদ্রকে ফলো করে ঠিক তখনই ব্যালকনিতে এসে উপস্থিত হয়েছে ঐন্দ্রিলা। রুদ্র, ঐন্দ্রিলা, আহান যখন বাড়িতে এসে পৌঁছল তখন ঘড়িতে রাত 10টা। মনে মনে রুদ্র ঠিক করে নিল আজ যদি ঐন্দ্রিলা চিৎকার করে তাহলে কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে সে। আজ আর বাড়ি ফিরবে না। কিন্তু অদ্ভুত শান্তভাবে ফ্ল্যাটের দরজা অবধি স্বাভাবিক পায়ে হেঁটে এলো ঐন্দ্রিলা। তারপর ফ্ল্যাটে ঢুকে রুদ্রর দিকে তাকিয়ে একই রকম শান্ত গলায় বলল, চেঁচামেচি করে শরীর খারাপ করব না, তুমি বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। বাবাকে বলে আসি ও যেন শুয়ে পড়ে। রুদ্র আর ঐন্দ্রিলার ছেলে আহান, ডাকনাম বাবাই, লোকে বলে মামাস বয়। গত মাস পর্যন্ত বাবা মায়ের সঙ্গেই শুয়েছে। এই মাস থেকে তার ঘর আলাদা হয়েছে। ছেলেকে নিজের মতো মানুষ করছে ঐন্দ্রিলা, সেখানে কোনো ত্রুটি রাখেনি। ছেলেকে গুড নাইট বলতেই গিয়েছে এখন। ঠিক 15 মিনিট পরে রাতের পোশাকে এলো ঐন্দ্রিলা। মাথায় চুল টাইট করে বাঁধা, মুখে ক্রিম লাগানো। খুব রেগে থাকলে নর্মালি এই সমস্ত কাজগুলো এত নিখুঁতভাবে করতে পারে না ঐন্দ্রিলা। মনে মনে এবার থমকে গেল রুদ্র। ঐন্দ্রিলা এসে রুদ্রর পাশে বসল। তারপর শান্ত চোখে রুদ্র দিকে তাকিয়ে ততোধিক শান্ত গলায় বলল, আমি আর পারছি না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি বাঁচতে চাই। তুমি চাইলে আমি ডিভোর্স দিয়ে দেব, সেক্ষেত্রে ছেলে আমার থাকবে, বাকি তুমি যেখানে খুশি যার সঙ্গে খুশি গিয়ে থাকতে পারো। এবার বলো। কথাগুলো বলে শান্ত চোখে উত্তরের অপেক্ষা করতে লাগলো ঐন্দ্রিলা। রুদ্র ভেবেছিল ঝগড়া করবে, জিনিসপত্র ভাঙচুর করবে, অথবা রুদ্রকে মারবে ঐন্দ্রিলা। কিন্তু এই মুহূর্তে ঐন্দ্রিলা যা বলল সেটা কল্পনাতে আনতে পারেনি রুদ্র। কি বলবে আর কিভাবে বলবে সব কিছু গুলিয়ে ঘেঁটে গেল।
কিছু একটা বলার চেষ্টা করেও পারল না রুদ্র। ভেবেছিল এক, আর সম্পূর্ণ অন্য পরিস্থিতি তৈরি হয়ে গেল। তাকিয়ে রইল ঐন্দ্রিলার মুখের দিকে। ঐন্দ্রিলা আবার বলল, বাংলা ভাষায় বললাম, বুঝতে পারছো না কেন? আচ্ছা বেশ, তুমি না চাইলেও আমি চাইছি, দিয়ে দাও ডিভোর্স। যেটাই হোক, সুবিধা আখেরে তোমারই। মনে মনে কয়েকটা শব্দ গুছিয়ে নিয়ে কোনো রকমে রুদ্র বলল, এসব কি বলছো? পাগল টাগল হয়ে গেলে নাকি? এবার অদ্ভুত এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল ঐন্দ্রিলার ঠোঁটে। ঠোঁটের কোণায় ওই হাসি নিয়েই ঐন্দ্রিলা বলল, একদম তাই, পাগল হয়ে যাচ্ছি আমি। সেই কারণেই তো সলিউশন খুঁজলাম। আলাদা থাকবো আমরা, তোমার সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব। ইতিমধ্যেই মনে মনে কথা গুছিয়ে সাজিয়ে নিয়ে রুদ্র এবার বলল, কেউ কাউকে ডিভোর্স দেবে না। পাগলের প্রলাপ বন্ধ করো। ঐন্দ্রিলার মুখের ভাঙচুর স্পষ্ট হলো, দৃষ্টি ভয়ানক হয়ে উঠল চোখের নিমেষে। বলল, মানে গাছেরও খাবে, তলারও কুড়োবে? বাইরে চাঁদনি, ঘরে আমি? কিছুক্ষণ আগেই মনে মনে শপথ করে নিয়েছে রুদ্র, ঐন্দ্রিলাকে শান্ত করতে হবে, যেভাবেই হোক। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এটাই তার ঘর, এটাই তার সংসার। তাই রাগ না করে শক্ত গলায় এবার বলল, তোমার এই ভয়ানক কথাগুলোর জন্য আমি পালিয়ে বেড়াই। তুমি নিজেও জানো আমি এই ধরনের কথা হ্যান্ডেল করতে পারি না। তুমি এই সন্দেহ থেকে বেরিয়ে এসো। ঐন্দ্রিলার চোখে জল। বলল, তোমার সাথে চাঁদনির সম্পর্ক আছে, এটা আমার কাছে স্বীকার করো। একই রকম কঠিন শক্ত গলা রুদ্রর। বলল, সম্পর্ক একটা আছে, সেটা বন্ধুত্বের। চাঁদনিকে আমার ভালো লাগে, এ ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু সেই ভালো লাগাটা তুমি যে পর্যায়ে ইঙ্গিত করছো সেই পর্যায়ে যায়নি। আমাদের সম্পর্ক, আমাদের ফিলিংস পুরোটাই অতীত। বর্তমানে কিছু নেই, তবে তুমি সন্দেহ করে করে জিনিসটা বাড়িয়ে দিচ্ছ। কিছু না থাকলেও কিছু তৈরি হয়ে যাবে। এবার কিছুটা গলা তুলে তিরিক্ষে মেজাজে ঐন্দ্রিলা বলে উঠল, আমি স্পষ্ট দেখেছি, যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলে তখন চাঁদনির গায়ের সঙ্গে তোমার গায়ে লেগেছিল। হেসে ফেলল রুদ্র, তারপর বলল, তোমাদের মেয়েদের নাকি সাংসারিক বুদ্ধি অনেক বেশি। এটা যে কত ভুল আমি টের পেলাম। তোমার মনে হচ্ছে আমার সাথে চাঁদনির রিলেশন আছে, তারপরেও তুমি ডিভোর্স চাইছো, তারপরেও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। তার মানে তুমি আমাকে চাঁদনির কাছে যেতে বাধ্য করছো, ইনসিস্ট করছো। এবার কাঁদছে ঐন্দ্রিলা। কাঁদতে কাঁদতে বিকৃত গলায় বলল, হ্যাঁ বাধ্য করছি, চলে যাও তুমি, বললাম তো ডিভোর্স দাও। এবার চিৎকার করে উঠল রুদ্র। বলল, স্টে কমপ্লিটলি কোয়াইট অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস কাইন্ড অফ টক ফ্রম ইউ এভার এগেইন। ঐন্দ্রিলাও এবার কিছু বলতে গেল, তার আগে আবার চিৎকার করে উঠল রুদ্র। বলল, কেউ কাউকে ডিভোর্স দেবে না। তুমি আমার বউ, আহান আমার ছেলে, এটা আমাদের সংসার। যদি আমি কোনো ভুল করে থাকি সেটা মেনে নেবে, ওয়েট করবে, শুধরে নেব, এটাই সংসারের নিয়ম। এই ধরনের পাগলামি করো বলেই আমার বাড়িতে থাকতে ভালো লাগে না। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে ঐন্দ্রিলা। বলল, কেন যাও ওর কাছে? কি পাও, কি আছে? তোমাদের কোনো শারীরিক রিলেশন আছে নাকি? এবার রুদ্র গিয়ে ঐন্দ্রিলার পাশে বসল। তারপর গলা নামিয়ে শান্ত গলায় বলল, আমার আর চাঁদনির মধ্যে তেমন কিছু নেই। প্রথম যেদিন চাঁদনির বাড়িতে গিয়েছিলাম তোমায় জানিয়েছিলাম, সেই দিন থেকেই তুমি অশান্তি শুরু করেছিলে। সেদিন যদি মেনে নিতে তাহলে সম্পর্কটা সবার সঙ্গে বন্ধুর মতো হতো। তাহলে হয়তো আলাদা রকমভাবে চাঁদনিকে আমি দেখতামই না, দেখার প্রয়োজন হতো না, লুকিয়ে দেখা করার দরকার হতো না। শান্ত হয়েছে ঐন্দ্রিলা। এই কয়েক মিনিটের মধ্যেই গলা ভেঙে গেছে। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, এখন কি তুমি আলাদা রকমভাবে দেখো চাঁদনিকে? এবার আলতো করে ঐন্দ্রিলাকে ছুঁয়ে রুদ্র বলল, খামোখা অশান্তি শুরু করলে। বিরক্ত হয়ে আমিও বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করলাম। আর বাড়ি থেকে বেরিয়ে গেলে একটা শেল্টার লাগে জানো তো, ঠিক সেই মুহূর্তে চাঁদনি শেল্টার হয়ে চলে এলো।
প্রকৃতির এই নিয়মকে তুমি আটকাবে কি করে? ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায়, তাই জায়গা কখনো ছাড়তে নেই। তুমি আমাকে বাধ্য করেছো বাড়ি থেকে বেরিয়ে আসতে। একটু যদি ধৈর্য নিয়ে আমাকে কাছে টানতে, শান্ত হয়ে আমাকে বোঝার চেষ্টা করতে, আমাকে ফেরানোর চেষ্টা করতে, তাহলে আজকের এই কথাগুলো আসতো না। ঐন্দ্রিলা বলল, বলে দাও, কি করব আমি? আমি মরে যাচ্ছি। রুদ্র বলল, আষ্টে পিষ্টে বেঁধে রেখো না, ছেড়ে রাখো আমাকে, বিশ্বাস করো। দেখো, দিনের শেষে তোমার কাছেই ফিরে আসব। তুমি আমার দক্ষিণে জানালা হয়ে থেকো। আমি নিঃশ্বাস নিতে তোমার কাছেই আসব। তুমি আমার আশ্রয়। খামোখা সম্পর্কের মধ্যে বিরক্ত এনো না। এর পরের 20 মিনিট আদরের আবেগের ছিল। ঐন্দ্রিলাকে স্বামী সোহাগে আবদ্ধ করে বিছানায় শুয়ে দিয়ে এসেছে রুদ্র। আজ ঐন্দ্রিলার সঙ্গে এই একই বিছানাতেই শোবে সে, কিন্তু তার আগে আর একটা কাজ বাকি আছে। এই ঘরে এসে ফোন হাতে নিয়ে দেখল 2 মিসড কল। হোয়াটসঅ্যাপে চাঁদনি জানতে চেয়েছে বাড়ির কি খবর। রুদ্র ফোন করলো চাঁদনিকে। ফোনের ওপাশে চাঁদনি উদ্বেগের গলায় বলল, কি হলো? তোরা যেভাবে বেরিয়ে গেলি আমি টেনশন করছি, একটা মেসেজ তো অন্তত করবি। রুদ্র বলল, কান্নাকাটি করছে ঐন্দ্রিলা, বাচ্চা মেয়েদের মতন বায়না করছে। এরকম ছিল না, যত বয়স হচ্ছে ক্রমশ অবুঝ হয়ে উঠছে। চাঁদনি বলল, ও, খারাপ লাগছে শুনে, কি বলবো বুঝতে পারছি না। রুদ্র বলল, আসলে তোর সঙ্গে আমার যোগাযোগটা ঐন্দ্রিলা মেনে নিতে পারছে না। এটাও ঠিক যে তোর সঙ্গে আমার শুধু তো বন্ধুত্ব নয়। ঐন্দ্রিলা সেটা বুঝতে পেরেছে, কিন্তু পুরো ব্যাপারটা আমি আর হ্যান্ডেল করতে পারছি না। অফিসের চাপ, এরপর বাড়ির চাপ নিতে পারবো না। চাঁদনি বলল, বউ চাইছে না বলে পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিবি? রুদ্র বলল, হ্যাঁ, দিতেই হবে, কারণ সে বউ, আমার ছেলের মা, আমার সংসার, এখানে কম্প্রোমাইজ তো চলে না। চল, অনেক রাত হলো, আজ রাখি। ঠিক সেই সময় চাঁদনি বলল, তুই মধ্যবিত্তই রয়ে গেলি, মিডিল ক্লাস খোলস থেকে বেরিয়ে আসতে পারলি না। বউয়ের কথায় এখনো উঠছিস আর বসছিস। কেটে গেল ফোন। এবার হাসি পেল রুদ্রর। ঐন্দ্রিলা হোক বা চাঁদনি, মেয়েরা দিনের শেষে মেয়েই হয়, কেউ তাদের হ্যান্ডেল করতে পারে না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।